সবাইকে স্বাগতম সায়েন্স ফিগরে। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার গতি নিয়ে আলোচনা করা শুরু করব। এই চ্যাপ্টারটি পদার্থবিজ্ঞানের একটি বেসিক চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে তোমরা যদি প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে অনেক ঝামেলা হতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা চাইবো ক্লিয়ারলি শেষ করে দেওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমরা এই চ্যাপ্টারের মধ্যে কী কী নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে কী কী বিষয় নিয়ে পড়বো তা প্রথমে আমরা সামারাইজ করে নিই। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের চ্যাপ্টারের নামটা লিখে ফেলি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। বা মোশন। তো এই গতি চ্যাপ্টারের মধ্যে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আমরা আগে নোট ডাউন করে ফেলি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। দেখো, এই গতি চ্যাপ্টারের মধ্যে প্রথমত আমরা আলোচনা করব প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে। প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো। দ্বিতীয়ত আমরা আলোচনা করব স্থিতি কি এবং গতি কি। স্থিতি এবং গতি কি, যেহেতু আমরা চ্যাপ্টারের নামে গতি, তাহলে এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং তিন নম্বরে আমরা বিভিন্ন প্রকার গতির ধরন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা লিখতে পারি বিভিন্ন প্রকার গতি, অর্থাৎ গতির প্রকারভেদ। এবং তারপরে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো রাশি। রাশি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা দেখব যে রাশি আমরা দুই প্রকার। নবম দশম শ্রেণীতে মূলত আমরা দুই প্রকার রাশি নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে স্কেলার রাশি এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব ভেক্টর রাশি। ভেক্টর রাশি রাশি নিয়ে আলোচনা করার পর আমরা স্কেলার রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ এবং এগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা ডিপলি আলোচনা করব। আমরা দেখে নিই আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি কি আলোচনা করব। যে মেইন বিষয়গুলো আমাদের গতির চ্যাপ্টারে আছে সেগুলো হলো প্রথমত দূরত্ব। আমরা দূরত্ব সম্পর্কে একটা ধারণা লাভ করব। তারপরে আসলো সরণ নিয়ে আমরা একটা ধারণা লাভ করব। তারপরে আসবে দ্রুতি, তারপরে আসবে বেগ, তারপরে যদি আমরা আলোচনা করি ত্বরণ, মন্দন। গতির চ্যাপ্টারে মূলত আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব: দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন। এবং তোমরা যদি গভীরভাবে খেয়াল করো এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই সম্ভব। তাই আমরা প্রথমত এই বিষয়গুলা একমাত্রিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করব, বা ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে, একমাত্রিক ক্ষেত্র এবং একমাত্রিক ক্ষেত্র যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা আলোচনা করব দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে। দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে
তো একমাত্রিক এবং দ্বিমাত্রিকের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, যেগুলো আমাদের এসএসসি লেভেলেও চলে আসে অথবা আমাদের স্কুল লেভেলেও চলে আসে, যেগুলো আমরা সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এগুলা করার পরে আরেকটা মেইন ইম্পর্টেন্ট বিষয় হলো লেখচিত্র। এই লেখচিত্র দিয়ে আমাদের এই বিষয়গুলা, যেমন দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলোকে আমাদের ব্যাখ্যা করতে বলে বা এক্সপ্লেইন করতে বলে। তো আমরা সবার শেষে আমরা লেখচিত্র সম্পর্কে ধারণা লাভ করব। লেখচিত্র বা গ্রাফ কিভাবে আঁকতে হয় এবং এইগুলা দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয়। তো এই হলো আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের একটা ফুল সামারি। প্রসঙ্গবিন্দু এবং প্রসঙ্গ কাঠামো কি, তারপরে আসবে আমাদের স্থিতি এবং গতি কাকে বলে, তারপরে আসবে বিভিন্ন প্রকার গতি, রাশি নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্কেলার রাশি এবং দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর রাশি। এবং তারপরে আসলো আমাদের গতির মেইন ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো হলো দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন। এগুলো হলো গতির মেইন বিষয়। তারপরে আমরা একমাত্রিক ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা করব এবং দ্বিমাত্রিক ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা করব, এবং পরিশেষে আমরা বিভিন্ন প্রকার লেখচিত্র দেখব, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং এগুলো আমাদের বেসিক ক্লিয়ার করবে। তো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা একদম শুরু থেকেই শুরু করি। আমাদের প্রথম বিষয় ছিল প্রসঙ্গ বিন্দু। তো প্রসঙ্গ বিন্দুটা কি? দেখো, আমাদের এই বিশ্বে আমরা বিভিন্ন জনের দূরত্ব বা অবস্থান আমাদের বর্ণনা করতে হয়। আমাদের দৈনন্দিন কাজে এটা আমাদের প্রয়োজন পড়ে। তাহলে আমরা যখন কোনো একটা বস্তুর সঠিক অবস্থান নির্ণয় করতে চাই, তখন আমাদের একটা বস্তুকে স্থির ধরে নিতে হয়। অর্থাৎ যখন আমরা একটা বস্তুর সঠিক অবস্থান নির্ণয় করতে চাইব, তখন অবশ্যই আমরা একটা কিছুর সাপেক্ষে ওই বস্তুটার অবস্থান নির্ণয় করে থাকি বা ওই বস্তুর সঠিক অবস্থাটা ব্যাখ্যা করে থাকি, যে সে গতিশীল অবস্থায় আছে না স্থির অবস্থায় আছে এবং তার সঠিক অবস্থানটা কোথায়। আমরা যদি একটা সঠিক বিন্দুকে স্থির না ধরে নিই, তাহলে আমাদের যে ঝামেলাটা হবে, আমরা তার সঠিক অবস্থানটা বের করতে পারবো না। এর কারণটা কি? মনে করো একজন ব্যক্তি, সে তার বাসা থেকে স্কুলে গেল। এখন তুমি তাকে স্কুলে গেলে পাবে, এখন তুমি জানো না যে তার স্কুলটা তার বাসা থেকে কোন দিকে বা কতটুকু দূরে। তো তুমি যদি বাসার সাপেক্ষে স্কুলের দূরত্বটা নির্ণয় করো, তখন দেখবে বাসাটাকে তুমি স্থির বিন্দু ধরে নিলে, তার সাপেক্ষে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে এতটুকু দূরত্বে তোমরা স্কুলটাকে খুঁজে পাবে। অর্থাৎ আমরা কি করলাম, একটা বিষয়কে আমরা স্থির বিন্দু হিসেবে ধরে নিয়েছি, যেটাকে আমরা নাম দিয়েছি প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ কোনো বস্তুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্য আমরা কোনো একটা বিন্দুকে আমাদের প্রয়োজনের সাপেক্ষেই স্থির ধরে নিই। আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা স্থির ধরে নিই, সেই বিন্দুটাকে আমরা নাম দিয়েছি প্রসঙ্গ বিন্দু। এবং প্রসঙ্গ কাঠামোটা তাহলে কি? প্রসঙ্গ কাঠামো সেম, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান, তার অবস্থা যেমন স্থিতি, গতি ইত্যাদি বর্ণনা করে থাকি, তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ মনে করো আমরা একটা দৃঢ় বস্তু নিলাম, ওই বস্তুটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এর সাপেক্ষে আমরা অবস্থান, সঠিক অবস্থা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। প্রসঙ্গ কাঠামো হলো সেটাই। এই বিষয়টা তেমন বেশি কঠিন না, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। মনে করো আমরা এখানে একটা বিন্দুকে স্থির ধরে নিলাম, মনে করো এটা আমাদের প্রসঙ্গ বিন্দু। সো এই প্রসঙ্গ বিন্দু থেকে মনে করো এখানে একটা গাড়ি আছে। তো এই প্রসঙ্গ বিন্দুটার সাপেক্ষে আমরা কিন্তু এই গাড়িটার সকল কিছুই বর্ণনা করতে পারবো। মনে করো গাড়িটা যদি এই দিক বরাবর গতিশীল থাকে, আমরা বলতে পারবো এই বিন্দুটার সাপেক্ষে গাড়িটা এদিক বরাবর গতিশীল। এই বিন্দুটার সাপেক্ষে গাড়িটা এদিক বরাবর গতিশীল। আবার
আমরা তার সঠিক দূরত্ব নির্ণয় করতে পারবো। মনে করো গাড়িটা এই বিন্দু থেকে এতটুকু দূরত্বে আছে, কার সাপেক্ষে? এই বিন্দুর সাপেক্ষে। তাহলে আমরা যখন কোনো বস্তু সঠিক অবস্থা বা অবস্থান নির্ণয় করি তখন আমাদের একটা বিন্দুকে স্থির ধরে নিতে হয় এবং এটাকে আমরা নাম দিয়েছি কি? প্রসঙ্গ বিন্দু। এবং যদি আমরা এটাকে দৃঢ় বস্তু কল্পনা করি সেটা হবে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন আমরা আলোচনা করব স্থিতি কি এবং গতি কি। তাহলে চলো শুরু করা যাক স্থিতি দিয়ে। স্থিতিটা কি? চলো আমরা আগে সংজ্ঞাটা লিখে ফেলি, পরে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্থিতি কাকে বলে? যখন সময়ের পরিবর্তনের সাথে কি বলছিলাম? যখন সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন ওই বস্তুটিকে আমরা স্থির বস্তু বলি। এবং ওই অবস্থাটাকে স্থিতি বলে। তোমরা যদি পজ করে লিখতে চাও তাহলে লিখে ফেলতে পারো। তাহলে আমি কি বলছি বিষয়টা এখন বোঝার চেষ্টা করো। সময় তো আমাদের অল টাইম সামনের দিকে যায়। এই সময়ের পরিবর্তনের সাথে একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে, আমরা আগে বলছিলাম আমরা যখন কোনো বস্তুর অবস্থা বা অবস্থান ব্যাখ্যা করি তখন আমরা একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে সেটা কল্পনা করি। আমরা যখন সংজ্ঞা আসে তখন এই ওয়ার্ডগুলো কিন্তু স্যাররা দেখে থাকেন। সো আমরা চাইবো যে এগুলো যেন আমাদের দ্বারা কখনো মিস না হয়ে যায়। আমরা লিখব যখন সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানেরই পরিবর্তন ঘটবে না তখন আমরা তাকে কি বলে থাকি? স্থির বস্তু বলে থাকি। স্থির বস্তু অফকোর্স স্থির বস্তু। এবং ওই যে অবস্থা অর্থাৎ অবস্থানের যে পরিবর্তন না ঘটা এইটাকে আমরা বলে থাকি কি? স্থিতি। অবস্থানের পরিবর্তন না ঘটাটাই হলো স্থিতি। আশা করি সবাই স্থিতি বিষয়টা কি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা কিছু 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 চেঞ্জ করব। দেখো তোমরা, এখন আমরা মূলত গতি কি সেটা নিয়ে জানবো। চলো আমরা লিখি গতি।
গতি বিষয়টা কি, যেটা আমাদের চ্যাপ্টারে আছে। তো আমরা সংজ্ঞাটাকে লিখে ফেলি। যখন তাহলে আমরা গতির সংজ্ঞাটা লিখে ফেললাম। সংজ্ঞায় আমরা কি বলেছি তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। যখন সময়ের পরিবর্তনের সাথে, এটা তো আমরা সবাই জানি, এটা আমরা স্থিতির ক্ষেত্র পড়েছিলাম। যখন সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতে থাকে, যখন সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা কোনো বস্তুকে দেখব যে তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, তখন আমরা ওই বস্তুটাকে বলবো কি, ওই বস্তুটাকে আমরা তখন বলবো গতিশীল বস্তু। এবং ওই যে অবস্থাটা, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটা, ওইটাকে আমরা কি বলে থাকছি, গতি। আশা করি তোমরা স্থিতি এবং গতি ভালো করে বুঝতে পেরেছো। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন স্থিতি বা গতির সংজ্ঞা দিলাম তখন আমরা একটা পারিপার্শ্বিককে কল্পনা করেছি। সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম যে একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে বা না ঘটে। এখন পারিপার্শ্বিকটা আসলে কি, আমরা পারিপার্শ্বিকটাকে আনার কারণটা কি, সেটা এখন আমরা আলোচনা করব। মনে করো এখানে একটা গাছ আমরা কল্পনা করলাম। মনে করো এখানে একটা গাছ, তো গাছের নিচে একজন বসে আছে স্থির, মনে করো বসে আছে। আর এখানে আমরা একটা সুন্দর একটা গাড়ি কল্পনা করলাম। এই হলো আমাদের গাড়িটা। গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে। তো এই গাড়ির মধ্যে আমাদের দুইজন ব্যক্তি আছে, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার। মনে করো এখানে একজন ব্যক্তি আছে গাড়ি চালাচ্ছে, এখানে একজন প্যাসেঞ্জার আছে বসে আছে। তো এটাকে আমরা নাম দিলাম এ ব্যক্তি, এই ব্যক্তিকে আমরা নাম দিলাম বি ব্যক্তি। আশা করি তোমরা সবাই দেখতে পারতেছো। এখানে একটা গাছ, এটাকে আমরা টি দ্বারা দিলাম ট্রি। এখানে একজন লোক বসে আছে, এই ব্যক্তিকে আমরা নাম দিয়ে দিলাম মনে করো সি। এই গাড়িটা এই দিক বরাবর গতিশীল। গাড়ির মধ্যে দুইজন ব্যক্তি বসে আছে, একজন হলো ড্রাইভার, একজন হলো প্যাসেঞ্জার। আমরা ওনাকে এ এবং বি দ্বারা প্রকাশ করলাম, এবং গাড়িটা এই দিক বরাবর গতিশীল। তাহলে তোমরাই বলো, এই এই যে এ ব্যক্তি বা প্যাসেঞ্জার, ওর দৃষ্টিকোণ থেকে বি ব্যক্তিটা কি স্থির না গতিশীল? অবশ্যই স্থির, কারণ সে যে বেগে গতিশীল, ড্রাইভারও কিন্তু সেই একই বেগে গতিশীল। অর্থাৎ এ ব্যক্তির বেগ এবং বি ব্যক্তির বেগ সমান, এবং তারা একই দিকে গতিশীল। এর মানে কি বোঝায়? এর মানে যখন এ ব্যক্তি বি ব্যক্তিকে দেখবে, সে দেখতে পাবে সে তো বসে আছে, সে বসে আছে। আবার বি ব্যক্তি যখন এ ব্যক্তিকে দেখবে, তখন সে দেখতে পাবে এ ব্যক্তিও বসে আছে। মনে করো এই গাড়িটার বেগ ভি,
তোমরা সবাই মনে করো গাড়িটার বেগ ভি, আমি জাস্ট নাম দিলাম ভি। তাহলে এ ব্যক্তির বেগও ভি, আবার বি ব্যক্তির বেগও ভি, এবং তারা একই দিকে গতিশীল। এর মানে এ ব্যক্তিও স্থির দেখবে বি ব্যক্তিকে, বি ব্যক্তিও স্থির দেখবে এ ব্যক্তিকে। তারা একই মাধ্যমের মধ্যে আছে যার বেগ ভি। আবার যখন আমাদের সি ব্যক্তির ক্ষেত্রে আসলো, আমাদের সি ব্যক্তি কি দেখবে? আমাদের সি ব্যক্তি দেখবে এ ব্যক্তি এবং বি ব্যক্তি উভয়ই ভি বেগে এই দিক বরাবর গতিশীল। দেখো, আগে আমরা বলেছিলাম বি ব্যক্তিও এ ব্যক্তির দৃষ্টিকোণ থেকে স্থির, এ ব্যক্তিও বি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে স্থির। আবার সি ব্যক্তি যখন আমাদের এ এবং বি ব্যক্তিকে পর্যবেক্ষণ করলো, তখন সে দেখতে পারলো যে এ এবং বি ব্যক্তি উভয়ই গাড়িতে ভি বেগে গতিশীল। এর মানে আমরা কি বুঝাই? আবার এই যে গাছ, এই গাছের সাপেক্ষেও কিন্তু এরা দুজন গতিশীল। এখন দেখো, এখন মনে করো এ ব্যক্তি আমাদের সি ব্যক্তিকে দেখলো, এ ব্যক্তি আমাদের সি ব্যক্তিকে দেখলো, সে কি দেখতে পাবে? এ ব্যক্তি সি ব্যক্তিকে যদি দেখে, সে দেখবে সে তো নিজে বসে আছে গাড়ির মধ্যে, সে বসে আছে, সে দেখবে সি ব্যক্তি এদিক বরাবর গতিশীল। সে দেখবে সি ব্যক্তি পিছন দিকে যাচ্ছে, এবং সে এই যে গাছ, এই গাছটাকেও দেখবে গাছটাও পিছন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো গাছটা কোন বেগে যাবে, কত বেগে যাবে? দেখো, গাছটা কিন্তু এই ভি বেগে যাবে। এরা ভি বেগে গাড়ির মধ্যে গতিশীল, কিন্তু গাড়ির মধ্যে তারা বসে আছে, গাড়িটা ভি বেগে গতিশীল। তারা দুইজন একে অপরের সাপেক্ষে স্থির। কিন্তু তারা যখন সি ব্যক্তি এবং গাছটাকে দেখতে পাবে, ট্রিটাকে দেখতে পাবে, তখন তারা দেখলো যে এই সি ব্যক্তি এবং ট্রিটা আমাদের ভি বেগে পিছন দিকে গতিশীল, ভি বেগে তারা পিছন দিকে যাচ্ছে। কিন্তু এই গাছের সাপেক্ষে কিন্তু এই সি ব্যক্তি আবার স্থির, এই সি ব্যক্তির সাপেক্ষে গাছটাও স্থির, কিন্তু ওরা দুজন দেখতে পাচ্ছে ওরা পিছন দিকে যাচ্ছে। এরা দুজন পরস্পরের স্থির, ওরা দুজন গাছ এবং সি ব্যক্তি দেখলো ওরাও ভি বেগে এদিক বরাবর যাচ্ছে। এখন তো আমরা কনফিউশন, কে স্থির আর কে গতিশীল, কার কথা তুমি বিশ্বাস করবে? তুমি যদি গাড়িতে থাকো, মনে করো তুমি এখানে প্যাসেঞ্জার, কল্পনা করো, মনে করো তুমি প্যাসেঞ্জার, তুমি কি দেখতে পাবে? গাড়ির ড্রাইভার স্থির, কিন্তু সি ব্যক্তি যখন তোমাকে এসে বলবে না সি ব্যক্তি তো ভি বেগে গতিশীল, তখন আমি কার কথা বিশ্বাস করব? সি ব্যক্তির কথা না এই ব্যক্তির কথা? আসলে দুইজনের কথাই সঠিক, দুইজনের কথাটাই সঠিক। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমাদের পারিপার্শ্বটা পরিবর্তন হয়ে গেছে। একটা দৃষ্টিকোণের পরিবর্তনের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যায়। যখন এ ব্যক্তির দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি, তখন বি ব্যক্তি স্থির, গাছ এবং সি ব্যক্তি পেছন দিকে বি বেগে গতিশীল। আবার সি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখবো, তখন দেখবো এ এবং বি ব্যক্তি উভয়ই সামনের দিকে বি বেগে গতিশীল। আবার এরা কিন্তু একে অপরকে দেখতেছে, এরা স্থির। এটাই হলো আমাদের পারিপার্শ্ব। আমরা যত প্রকার গতি এবং স্থিতি বর্ণনা করে থাকি সবই একটা পারিপার্শ্বের সাপেক্ষে। আবার বলতেছি, আমরা যত প্রকার গতি এবং যত প্রকার স্থিতি, যত প্রকার অবস্থান আমরা বর্ণনা করে থাকি সবই একটা পারিপার্শ্বিকের সাপেক্ষে। তাই আমরা সংজ্ঞায়, স্থিতি এবং গতির সংজ্ঞায় আমরা বলেছিলাম পারিপার্শ্বিকের সাপেক্ষে। এই বিষয়টা কিন্তু সবাই ক্লিয়ার থেকো। অর্থাৎ যত প্রকার গতি এবং স্থিতি আমরা বর্ণনা করে থাকি সবই হলো পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক পরিবর্তন হয়ে গেলে আমাদের স্থিতি এবং গতিও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। এর কারণেই আমাদের বইয়ে খুব সুন্দর করে বলা আছে, কোনো গতি পরম নয়, কোনো স্থিতি পরম নয়, সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক। এই যে আমরা এটা এই উদাহরণের মাধ্যমে খুবই সহজে বুঝে গেলাম। আবার মনে করো এরা সব কিছুই তো পৃথিবীর মধ্যে আছে, তারা কি পৃথিবীর মধ্যে নেই? পৃথিবীর মধ্যেই আছে। এবং তুমি যদি দেখো পৃথিবীটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল। ভালো করে বুঝো, পৃথিবীটা কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার সে নিজ অক্ষের উপরও ঘুরতেছে একটা নির্দিষ্ট বেগে। তাহলে পৃথিবী নিজেই গতিশীল, পৃথিবীর মধ্যে যদি এরা থাকে এরা কি গতিশীল হবে না? আমরা কি সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি না? অবশ্যই ঘুরতেছি। তাহলে আমরা কি স্থির? আমি এখানে দাঁড়িয়ে আছি স্থির অবস্থায়, আমি কিন্তু স্থির না, কারণ আমি যে ভূমিতে দাঁড়িয়ে আছি এই পৃথিবীটাও কিন্তু নির্দিষ্ট বেগে সূর্যের চারদিকে ঘুরতেছে। এর মাধ্যমে আমরা কি বলতে পারি যে কোনো গতি পরম নয়, কোনো স্থিতি পরম নয়, সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক। আশা করি এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি।
আচ্ছা দেখো, আমরা যদি আপেক্ষিকতার বিষয়টা ভালো করে না বুঝতে পারি, আমাদের পরবর্তীতে অনেক অনেক সমস্যা হবে। কারণ এই আপেক্ষিকতার দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের আপেক্ষিকের বিষয়টা মাথায় সব সময় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা গতিও পড়ে ফেললাম, স্থিতিও পড়ে ফেললাম। চলো এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করি, অর্থাৎ টাইপস অফ মোশন নিয়ে। চলো শুরু করা যাক। তো আমাদের এই বিশ্বে অনেক ধরনের গতি আছে, অনেক অনেক ধরনের গতি রয়েছে। তো আমাদের বইয়ে কিছু ইম্পর্টেন্ট গতির কথা বলা হয়েছে যেগুলো আমরা কাজে লাগবে। এগুলো আমরা একটু সংজ্ঞাগুলো জেনে নিই। এগুলোর কাজ নবম দশম শ্রেণীতে এতটাও ডিপলি না থাকলেও একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন আমরা যাব তখন এগুলার ডিপলি কাজগুলো আমরা করতে পারবো। এগুলার ম্যাথমেটিক্যাল কাজগুলো আমরা তখন গিয়ে করতে পারবো। কিন্তু এখন আমরা যদি সংজ্ঞাটা না বুঝে থাকি, পরবর্তীতে আমাদের বুঝতে ঝামেলা হতে পারে। তাহলে চলো আমরা আগে বিষয়গুলো বুঝে ফেলি। আমাদের গতির প্রথম যে গতিটা আমরা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের রৈখিক গতি। আমি রৈখিক গতির সংজ্ঞাটা বলে দিচ্ছি তোমাদেরকে। যখন কোনো একটা বস্তুর গতি একটি সরল রেখা বরাবরই ক্রিয়া করে তখন সেই বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। যখন কোনো বস্তুর গতি একটি সরল রেখার উপর ক্রিয়া করে তাকে রৈখিক গতি বলে। সরলরৈখিক গতি আমরা নামের মধ্যে বুঝতে পারছি, এখানে বলা হয়েছে রৈখিক গতি। রৈখিক অর্থাৎ সে একটা লিনিয়ার মোশন আছে, তার গতিটা একটা সরলরেখার মধ্যেই ক্রিয়াশীল হবে। সে কখনো ডানে বামে যাবে না, একটা সোজা সমান সরলরেখার মধ্য দিয়েই তার গতিটা থাকবে। এটাই হলো আমাদের রৈখিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তুর একটি সরলরেখা বরাবর ক্রিয়া করবে তখন তার গতিকে আমরা কি বলবো? রৈখিক গতি। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। প্রথমত আমরা একটা সরল রেখা এঁকে ফেলি। এই হলো আমাদের সরল রেখা। এই সরল রেখার মধ্যে মনে করো একটা আমাদের সুন্দর কার, আমাদের গাড়ি সেদিক বরাবর সোজা চলে যাচ্ছে। মনে করো আমাদের হাইওয়ে রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা সোজা চলে যাচ্ছে। তাহলে এই গাড়িটার গতি হলো রৈখিক গতি, কারণ সে তার গতিটা একটা সরল রেখা বরাবর ক্রিয়াশীল। রৈখিক গতির পরে আমরা আলোচনা করব ঘূর্ণন গতি নিয়ে। এই যে ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির অপর নাম বৃত্তাকার গতি। তাহলে এখন আমরা ঘূর্ণন গতি এবং বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করব। বৃত্তাকার গতিটা আসলে কি বোঝায়? আসলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি প্রথমে, সেখান থেকে লিখি। যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে
কেন্দ্র করে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তু কণাগুলির দূরত্ব অপরিবর্তিত রেখে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার গতি হলো ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। আমরা সংজ্ঞাটা আবার বলে ফেলি। যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বস্তু কণাগুলোর দূরত্ব ওই কেন্দ্র থেকে অপরিবর্তিত রেখে ওই বিন্দুটাকে কেন্দ্র করে সে যখন ঘুরতে থাকে তখন তার গতিটা হলো ঘূর্ণন গতি অথবা বৃত্তাকার গতি। ঘূর্ণন গতি অথবা বৃত্তাকার গতি। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তোমরা অবশ্যই মনে রাখবা যে আমাদের সংজ্ঞার ক্ষেত্রে যে যেগুলো আমাদেরকে অবশ্যই লিখতে হবে যে বস্তু কণাগুলির দূরত্ব অপরিবর্তিত রেখে। সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা এগুলো মিস করে ফেলি তাহলে আমাদের মার্ক কাটা যেতে পারে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে একটা বিন্দুকে আমরা কেন্দ্র ধরে নিব। মনে করো এখানে একটা বিন্দু আমরা কেন্দ্র ধরে নিলাম। মনে করো এটা আমরা নাম দিলাম কি? কেন্দ্র। এটা হলো আমাদের কেন্দ্র। এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বস্তু এখান থেকে সে ঘুরে 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 আবার এখানে চলে আসছে। অর্থাৎ দেখো, মনে করো এখানে একটা বৃত্ত হয়ে গেছে। আমরা আগে নাম দিয়েছিলাম বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি কেন হয়েছে? এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে কিন্তু একটা বৃত্তাকার গতি। এই বৃত্তের ব্যাসার্ধ কি কখনো পরিবর্তন হবে? একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সবসময় ফিক্সড থাকে। তো এই দিক বরাবর যদি আমি ব্যাসার্ধ নেই, এদিক বরাবর যদি ব্যাসার্ধ নেই, এদিক বরাবর যদি ব্যাসার্ধ নেই, সব দিকে ব্যাসার্ধ মনে করো আর, এদিকেও আর, এদিকেও আর, এদিকেও আর, সকল ক্ষেত্রে ব্যাসার্ধ আমার কি হবে? অপরিবর্তিত থাকবে। এর মানে কি বোঝায়? এর মানে হলো একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন ওই বস্তু কণাগুলোর দূরত্ব কেন্দ্র থেকে সবসময় অপরিবর্তিত থাকবে। কেন্দ্র থেকে সবসময় দূরত্ব অপরিবর্তিত থাকবে এবং ওই কেন্দ্রটাকে সে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। তখন সেই গতিকে আমরা বলবো বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। আমরা যদি আমাদের ফ্যানের গতিটা কল্পনা করি, মনে করো এই একটা ফ্যান, মনে করো আমরা একটা ফ্যান এখানে কল্পনা করলাম, মনে করো এই আমাদের ফ্যান। তো এই যে ফ্যানের এই কর্নার, এই কর্নার, এই কর্নার, ফ্যানটা যখন ঘুরতে থাকে তখন এই কর্নার থেকে এই সেন্টারের দূরত্ব, এই কর্নার থেকে এই সেন্টারের দূরত্ব, আবার এই কর্নার থেকে এই সেন্টারের দূরত্ব সব সময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে সে যদি বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তাকে আমরা বলবো কি? ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। এখন আমরা যে গতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলন গতি। চলন গতিটা আসলে কি? দেখো আমি সংজ্ঞাটা আগে বলে ফেলি। যখন কোনো একটা বস্তুর গতি এরকম হয় যে বস্তুটির প্রত্যেকটি কণা অর্থাৎ সকল কণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে একই দিকে, তখন তাকে আমরা কি বলবো? চলন গতি। সংজ্ঞাটা লিখে ফেলা যায়। যখন কোনো বস্তুর গতি এমন হয় যে
যখন কোনো বস্তুর গতি এমন হয় যেন বস্তুটির সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তখন তাকে চলন গতি বলে। দেখো, কোনো একটা বস্তুর গতি এরকম যে এই বস্তুটার সকল কণা, প্রত্যেকটা কণা একই দিকে, একটা নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তখন তাকে আমরা চলন গতি বলবো। এখন আমাদের যখন সংজ্ঞায় আসে তখন আমাদের কি কি বিষয় লিখতে হবে, যেমন সকল কণা, আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এই সকল কণা একই দিকে সমান সময়ে এবং সমান দূরত্ব, এই চারটা বিষয় হলো মেইন। এই চারটা বিষয় আমাদের অবশ্যই মাথার ভিতর রাখতে হবে যে বস্তুর সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা কি বলবো, চলন গতি। তোমরা পজ করে লিখে নাও সংজ্ঞাটি। এখন আমরা দিব চলন গতির একটা সুন্দর এক্সাম্পল। মনে করো এখানে আমরা একটা বক্স রাখলাম, বক্সের নাম বি। তো কেউ একজন আমাদের বক্সটাকে ধাক্কা দিল। বক্সটাকে যখন আমরা এদিক বরাবর ধাক্কা দিলাম, কি দিলাম, ধাক্কা। এই বক্সটাকে আমরা এদিক বরাবর ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর বক্সটা দেখো এখানে চলে আসছে। মনে করো এই মাথার নাম দিলাম আমরা এ, এই মাথার নাম দিলাম বি। এখন কি হয়েছে দেখো, ধাক্কা দেওয়ার পর এ মাথাটা এখানে চলে আসছে, এই যে এ, আর এই যে বি মাথাটা এটা এখানে চলে গেছে, ওইখানে চলে গেছে বি। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, বস্তুটার গতি দেখো, বস্তুটার গতিটা এই যে বিন্দুটা, এই বিন্দুটা এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গেছে, আবার বি বিন্দুটাও কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেছে। অর্থাৎ আমাদের একটা বিষয় ক্লিয়ার, তারা একই দিকে গেছে, তারা একই দিকে গেছে। আর একটা বিষয় আমরা বলেছিলাম, সমান সময়ে সমান দূরত্ব। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুর সকল কণা, আমরা বুঝতে পেরেছি যে এখানে সকল কণাই আছে, এই যে এও আছে বিও আছে, এটাও ডান দিকে গেছে বিটাও ডান দিকে গেছে, অর্থাৎ তারা একই দিকে গেছে, সকল কোণা একই দিকে গেছে। আরো দুইটা বিষয় আমাদের বাকি আছে, সমান সময়ে সমান দূরত্ব। মনে করো এই এ থেকে বি এর দূরত্ব মনে করো আর, তাহলে এখানে যখন ওরা আসবে ওদের এ থেকে বি এর দূরত্ব কি আরই থাকবে না? হ্যাঁ, আরই থাকবে। আর এই যে এ বিন্দুটা, ও যদি এতটুক জায়গায় যায়, মনে করো এই যে এ বিন্দুটা, সে এখান থেকে গিয়ে এখানে চলে গেল এ বিন্দু, আর এই যে বি বিন্দুটা, এই বি বিন্দুটা এখান থেকে গিয়ে এখানে চলে গেল, এই হলো আমাদের বি বিন্দুর স্থানান্তর। তাহলে তোমরা যদি দেখো এর যতটুকু সরণ ঘটেছে, যতটুকু দূরত্ব পরিবর্তন হয়েছে, বি এরও কিন্তু ঠিক তাই। এ একের দিকে, বিও একের দিকে গেছে, সকল কোণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করেছে। আমরা যখন একটা বস্তুকে ধাক্কা দিব তখনই আমরা বিষয়টা খেয়াল করতে পারবো, এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান, তারা সমান দূরত্ব অতিক্রম করবে। আবার তারা যে সময়টা নিবে, মনে করো এই এটা এখানে যেতে সে যদি টি সময় লাগে, এই বি বিন্দুটাও কিন্তু এই বি বিন্দু যেতে টি সময় লাগবে। বক্সের এক মাথা যদি অন্য জায়গায় যেতে
যদি টি সময় লাগে অন্য মাথাও কিন্তু টি সময়ে ওই প্রান্তেই চলে যাবে। এটা হলো আমাদের চলন গতি। আশা করি সবাই ক্লিয়ার। তো চলন গতির পরে এখন আমরা আসবো পর্যায়বৃত্ত গতিতে। পর্যায়বৃত্ত গতিটা কি? মনে করো যখন কোনো একটা বস্তুর গতি কিরকম হবে, যে বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ওই বিন্দুটাকে অতিক্রম করতেছে। কি বললাম? একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে। নির্দিষ্ট সময় পর পর। যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তখনই আমরা তাকে নাম দিই পর্যায়বৃত্ত গতি। মজার ব্যাপার হলো পর্যায়বৃত্ত গতি সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। আমি আবারও বলছি, পর্যায়বৃত্ত গতি সরলরৈখিক হতে পারে, বৃত্তাকারও হতে পারে এবং উপবৃত্তাকারও হতে পারে। এটা তোমরা ক্লিয়ার থাকবা। চলো আমরা একটা এক্সাম্পল দিই। প্রথমে বৃত্তাকার পর্যায়বৃত্ত গতিতে তুলনা করা যাক। মনে করো এই আমাদের একটা ঘড়ি। মনে করো এটা আমাদের ঘড়ি। এই যে ঘড়িটার একটা কেন্দ্র আছে এবং এটা হলো আমাদের ঘড়ির কাঁটা। মনে করো এটা আমাদের ঘড়ির কাঁটা। তো মনে করো ঘড়িটা একটা সেকেন্ডের কাঁটা। এই যে কাঁটাটা এটা সেকেন্ডের কাঁটা। তো 60 সেকেন্ড পরে সে ওই জায়গায় ঘুরে আসবে। সে এখান থেকে ঘোরা শুরু করলো, একবার এখানে আসলো, একবার এখানে আসলো, একবার এখানে আসলো, একবার এখানে আসলো, এবং সব শেষে যখন 60 সেকেন্ড হয় সেকেন্ডের কাঁটাটা দেখবা ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। মনে করো এখানে 12 থেকে শুরু করলো, 60 সেকেন্ড পরে সে আবার 12তে চলে আসলো। তখন আমরা 1 মিনিট হিসাব করি। তো এর দ্বারা কি বুঝতে পারতেছি? বস্তুটার যে নির্দিষ্ট একটা বিন্দু কি করতেছে, বস্তুটার কণাটা ওই একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় মেনে একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে। বারবার একই দিক থেকে। মনে করো এটা কি ক্লকওয়াইজ না? বারবার ক্লকওয়াইজ কিন্তু অতিক্রম করতেছে। একবার এদিকে একবার ওইদিকে, কিন্তু এরকম কিন্তু না। সব সময় একই দিক থেকেই অতিক্রম করতে হবে। তখন সেই গতিটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি। একটা নির্দিষ্ট বস্তুর গতি যদি এরকম হয় যে সে একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ এখানে 60 সেকেন্ড, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির যে সময়টা লাগছে, অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান, অর্থাৎ একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে তার যে সময়টা লেগেছে, একটা পর্যায়ে বৃত্ত গতি সম্পন্ন করতে তার যে সময়টা লেগেছে 60 সেকেন্ড, ওইটাই হলো তার পর্যায়কাল। কি বললাম? এটা হলো তার পর্যায়কাল। অর্থাৎ যে নির্দিষ্ট সময় পর পর একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে, অর্থাৎ একটা পর্যায় গতি সম্পন্ন করতেছে, তাকে আমরা কি বলবো? পর্যায়কাল। এখানে একটা ঘড়ির সেকেন্ডের কাটার ক্ষেত্রে আমাদের পর্যায়কালটা হলো 60 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন মনে করো একটা উপবৃত্তাকার গতি কল্পনা করা যাক। মনে করো এই আমাদের সূর্য, সান, আর এই হলো আমাদের পৃথিবী, আর্থ, ছোট পৃথিবী। তো এই আমাদের পৃথিবীটা একটা উপবৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। মনে করো এইখানে দূরত্ব বেশি, আবার যখন পৃথিবীটা এখানে চলে আসবে তখন এদের মধ্যে দূরত্বটা একটু কমে যাবে। এটাই হলো আমার উপবৃত্তাকার গতি। তো দেখো আমাদের পৃথিবীটা সবসময় কিন্তু একই দিক থেকে সূর্যকে অতিক্রম করে, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে, এরকম কিন্তু না। মনে করো আমি একবার এদিক বরাবর গেলাম,
পরের বার এদিক বরাবর গিয়ে আবার আমি উল্টা দিকে ঘোরা শুরু করলাম, এরকম কিন্তু না। সে সূর্যকে একই দিক বরাবর অতিক্রম করতেছে এবং সে একটা নির্দিষ্ট সময় মেনে চলে। তোমরা সবাই জানো যে 365 দিনে 1 বছর হয়, অর্থাৎ 365 দিনে পৃথিবীর সম্পূর্ণ সূর্যকে একবার ঘুরে আসে। 365 দিনে পৃথিবীটা সূর্যকে সম্পূর্ণ একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতেছে, অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন করতেছে একটা নির্দিষ্ট দিক দিয়ে। তাহলে ওই যে সময়টা সে মেনটেন করতেছে, যে নির্দিষ্ট সময়টা সে মানে, সেটাই হলো তার কি পর্যায়কাল। এখন পৃথিবীর ক্ষেত্রে এখানে পর্যায়কালটা কত? 365 দিন পর্যায়কাল। আশা করি তোমরা পর্যায়বৃত্ত গতি কি এবং পর্যায়কালটা কি এটাও বুঝতে পেরে গেছো। এখন সর্বশেষ আমরা যে গতি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের স্পন্দন গতি, কম্পন গতি যাই বলো। স্পন্দন গতিটা কি? আমরা আগে পর্যায়বৃত্ত গতি এবং পর্যায়কাল দুটোটাই বুঝে গিয়েছি। এখন মনে করো পর্যায়বৃত্ত গতি কিন্তু একটা স্পন্দন গতি। কিভাবে দেখো, স্পন্দন গতিটা কিভাবে হয়? যখন একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা তার পর্যায়কালের অর্ধেক সময় যদি একটা নির্দিষ্ট দিকে থাকে এবং বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে থাকে, তখন তাকে আমরা বলবো স্পন্দন গতি। মনে করো এখানে আমরা একটা পেন্ডুলাম আঁকলাম। যখন আমরা এটাকে দুলাবো তখন দেখতে পারবা সে একবার এখানে চলে আসছে, একবার এখানে চলে আসছে, অর্থাৎ সে তার যে পর্যায়কাল অর্থাৎ তার পূর্ণ পর্যায় সম্পন্ন করতে কিন্তু সে এখান থেকে যাতে শুরু করে এখানে এসে এখানে যাবে, এখানে আসবে, তখন তার পূর্ণ পর্যায়বৃত্ত গতিটা সম্পন্ন হবে। এবং এই পূর্ণ পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করতে তার একটা নির্দিষ্ট সময় লাগে। এখন ওই যে পর্যায়কাল, ওই পর্যায়কালের মনে করো টি, পর্যায়কাল দিলাম টি, এই টি এর অর্ধেক সময় থাকবে সে এইদিকে বাম দিকে এবং টি এর বাকি অর্ধেক সময় থাকবে সে ডান দিকে। এই হলো পার্ট। বাম দিকে থাকবে T/2 সময়, ডান দিকে থাকবে T/2 সময়। অর্থাৎ সে তার পর্যায়কালে অর্ধেক সময় যদি কোনো একটা নির্দিষ্ট দিকে থাকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলে, তখন সেই গতি হলো স্পন্দন গতি। মনে করো আমরা একটা গিটারের তারকে কাঁপালাম, তখন সে একবার উপরে যাবে, একবার নিচে যাবে, তখন দেখো কি হচ্ছে, তার পর্যায়কালের অর্ধেক সময় সে উপরে আসে, অর্ধেক সময় সে নিচে আসে। এটাই হলো আমাদের মূলত স্পন্দন গতি। আর একটা বিশেষ গতি আছে, মনে করো সেটাকে আমরা বলে থাকি চলন ঘূর্ণন গতি। সেটা বিষয়টা কি? চলন ঘূর্ণন গতি হলো যখন একটা বস্তুর মধ্যে চলনও হয় এবং ঘূর্ণনও হয়, সেটা হলো চলন ঘূর্ণন গতি। একটা চাকা যে সময় ঘুরে তখন তার মধ্যে ঘূর্ণন থাকে এবং সে তার চলনও হয়, সেটা কিন্তু চলন ঘূর্ণন গতি। এটা তেমন কিছু না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই গতি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। আগামী ক্লাস থেকে আমরা রাশি কি, ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং চ্যাপ্টারের একদম মেইন বিষয়ে আমরা প্রবেশ করে যাব আগামী ক্লাসে। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিবা এবং প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ।